এই দুটার বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র পরিচালিত হচ্ছে। যারা বামপন্থী ভাইয়েরা বোনেরা আমার কথা আঘাত পাবেন না, আপনারা ভুল পথে বিভ্রান্তিতে আছেন। কলকাতা থেকে আপনাদেরকে মূল মন্ত্র দেওয়া হয় এই দেশের ইসলামের বিরোধিতা করার জন্য, সেইটা প্রমাণ পেয়েছে নারী সংস্কার কমিশনে দেখে চুলকাইছে তাদেরকে। কোরআনের বিরুদ্ধে তারা কিভাবে সংস্কার করে বলেন? কোরআনে আল্লাহ বলে দিচ্ছেন নারীর কতটুকু অধিকার, পুরুষের কতটুকু অধিকার। কোরআনে আল্লাহ নারী জাতিকে সর্বশ্রেষ্ঠ আসরে বলে উঠিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমরা সেই সম্মানকে ধূলিসাৎ করে আজকে নারী জাতিকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করার জন্য আমরা নারী সংস্কার কমিশন করেছি। কাদেরকে বুঝিয়ে করেছি? সবগুলো হলো বামপন্থী যারা এলজিবিটিতে বিশ্বাসী। সে যে ভাত খেতে বসছে, টেবিলের উপরে যে থরে থরে সবজি লাগার, তো বয়স হয়ে গেলে কাকে সবজি খায় মানুষ? সবজি বলেন, গোস্ত বলেন, সবই তো কৃষকের জিনিস নাকি? যা আছে একবারও চিন্তা করে না এই জিনিসগুলো খাচ্ছি কোথেকে আসছে? একবারও কি চিন্তা করেন আপনারা? করেন না। একবারও কি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করেন, হে রব্বুল আলামিন আমাদেরকে যেই খাবারগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলো আমাদেরকে ব্যস্ত যাতে খেতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করেন। শুকরিয়া আদায় করি না আমরা একবারও চিন্তা করি না কোন ব্যক্তি এই চালগুলো যে খাচ্ছি, এত সুঘ্রাণের চাল, আমি ভাত খাচ্ছি, পোলাও খাচ্ছি, কোথেকে আসলো, কিভাবে আসলো? এই যে পটলটা খাচ্ছি, ঝিঙ্গাটা খাচ্ছি, তরি তরকারি খাচ্ছি, পাট শাক খাচ্ছি, কোথেকে আসলো? ডালটা খাচ্ছি, কোথেকে আসলো? একবারও তাদেরকে নিয়ে চিন্তা করি না। চিন্তা করি এসিটা কোন কোম্পানি, এইটা এই ঘরের কত সুন্দর, আমার ইন্টেরিয়র ডেকোরেশন আর কত সুন্দর করতে হবে, গাড়িটা কোন কোম্পানি, না এখন আর টয়োটার গাড়ি ভালো লাগে না, এখন মার্সিডিজ বেঞ্জ নাও। এই যে চিন্তা চেতনা, এখানে তো সমস্যা আমাদের। আমরা গভীরে যাই না। যে কৃষকটা গায়ে জামা নাই, মাথায় একটা গামছা বেঁধে, ছিন্ন একটা লুঙ্গি পরে, সেই লাঙল ধরে এই কঠিন রৌদ্রের মধ্যে চাষাবাদ করছে, এর বিনিময়ে সে কি পাচ্ছে? বাংলাদেশের সরকারের কি সহযোগিতা পাওয়া যায় সেটাও সে জানে। একটা উপজেলার কৃষি বিভাগ আছে, কৃষি বিভাগে অনেকগুলো লোক আছে, তারা একটা দিন কোনো কৃষকের ঘরে যায় না, জিজ্ঞেস করেন আপনার সমস্যা কি, কিভাবে আমরা সে তাদেরকে সাহায্য করতে পারি। জনগণের চাকর, পাবলিক সার্ভেন্ট, ইংরেজিতে বলা হয় কি পাবলিক সার্ভেন্ট, তাই না? কি পাবলিক সার্ভেন্ট বলাতে তেমন লজ্জা মনে হয় না, কিন্তু যখন বলা হয় জনগণের চাকর, কথাটাকে একটু মনে হয় কঠিন, মানে কেমন একটা আভিজাত্যের বাইরে, লজ্জাস্কর। সেই পাবলিক সার্ভেন্টের যে পাশে সেক্রেটারিয়েট, এই সেক্রেটারিয়েটকে যতদিন পর্যন্ত আপনারা ঠিক না করতে পারবেন, আপনাদের ভাগ্য কখনো পরিবর্তন হতে পারবে না। এটা হলো এক। দ্বিতীয়ত, বাংলাদেশে এই অনিষ্ঠর মূলে, অনুন্নতির মূলে, সমস্ত খারাপের পিছনে পলিটিশিয়ানরা দায়ী। দুটো মূল জিনিস তাদের চরিত্রে নাই, যারা এই পর্যন্ত দেশ পরিচালনা করেছেন, আমি তাদের কথা বলছি। একটা হলো সততা নাই, আর দ্বিতীয়ত তাদের দেশপ্রেম নাই। দুটো জিনিস আপনারা লিখে রাখেন যদি আমার কথা ভুল হয়ে থাকে। একটা হলো সততা নাই তাদের মধ্যে, আর তাদের মধ্যে দেশপ্রেম নাই। তারা হলে একটা এমপি ইলেকশনে দাঁড়ানোর সময় প্রায় সেটেল যায়, এমপি হওয়ার পর কিভাবে বাড়ি গাড়ি, হাজার হাজার ফ্ল্যাট, শত শত ফ্ল্যাট, কোটি কোটি টাকা কোথেকে পায় সেই লোক, সেই কৃষকের ছেলে। তার মানে তার মধ্যে দেশপ্রেম নাই, ইমানও নাই, সততা নাই। এই 300 এমপি যতদিন পর্যন্ত আপনারা সৎ, যোগ্য, ইমানদার, দেশপ্রেমিক ইলেক্ট করতে না পারেন, মার্কার পিছনে দৌড়ে বেড়ান, ততদিন পর্যন্ত এই দেশে কৃষকদের ভাগ্যের পরিবর্তন হবে না। লিখে দিন। আপনার চোর বাটপারকে তাদের মার্কা থেকে ভোট দিয়ে, যাদের সামনে 100টা হুন্ডা, পিছনে 100 হুন্ডা, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল তার তছনছ করে ফেলছে ইলেকশনে যাওয়ার জন্য, জেতার জন্য, এবং তারা ঘোষণা করে দিয়েছে আমি ছাড়া আর কেউ ইলেকশনে দাঁড়াতে পারবে না। দেখুন, আপনারা দেখেন, গ্রাম গিয়ে দেখেন, পোস্টার লাগানোর একটা জায়গা বাকি নাই। চোর, সব বাটপারদের চোর ছবি। পাগল হয়ে গেছে তারা এমপি হওয়ার জন্য। তাদের সম্পদ রক্ষা করবে কিভাবে, আরো সম্পদ কিভাবে আহরণ করবে। এই দেশ কৃষকের জন্য হবে নয়। শুধু মনে আমি শেষ পর্যায়ে এসে গেছি আমার কথায়। আমি জানি আমার কথা খুব তীরের মতো গিয়ে দিতে,
ফেসিবাদকে বেরিয়েছে। হাসিনার বিরুদ্ধে আমি কন্টিনিউয়াসলি এমন কোনো দিন নাই তার বিরুদ্ধে কথা বলিনি। আল্লাহ রহমত আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। যদি আর 7 দিন থাকতো আমি হয়তো এই পৃথিবীতে থাকতাম না, আমার পরিবার সহ। মিরপুরে সেই 2রা অগাস্ট স্যার জানেন আমার নেতৃত্বে আমি বিদ্রোহ ঘোষণা করেছি যখন কেউ সামনে আসেনি। আমি সেই সময় মিছিল বের করেছি আমার নেতৃত্বে, হাজার হাজার পরিবার নেমে গেছিল রাস্তায়। যদি এই সরকার টিকতো আমাকে বেঁচে রাখতো, তারপর আমার ক্যান্টনমেন্টের বিরুদ্ধে। আমি কোনো গর্ব করে কথাগুলি বলছি না, আমি অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে আমি জব আমি পরোয়া করি না, কারণ আমার শরীরে কোনো হারাম নেই। আমি জানি আমি মিথ্যা কথা বলি না, প্রতারণা করি না, কারো হক নষ্ট করি না। সেই জন্য আমার বুকে আল্লাহ সাহস দিয়েছেন, আমি কথা বলতে পারি। এবং তখনও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতে যতদিন বেঁচে আছি বলে যাব। এবং আল্লাহর রহমতে আমার সততার জন্যই রাওয়ায় বাংলাদেশের ফ্যাসিস্টের পরে প্রথম ইলেকশন হয়েছে। আমার 11,000 রিটায়ার্ড অফিসাররা আমাকে নির্বাচিত করেছেন বিপুল ভোটে। এই জন্য একটা আল্লাহর রহমত হিসেবে আমার কাছে এসেছে। আর হাসিনা যেখানে আমাকে চাকরি দিকচ্যুত করে দিয়েছে 10 সালে এই সততার জন্য। এখানে আমি শেষ করছি, আপনাদের শুধু এই কামনা করছি, আপনারা এই সেমিনার সভা দিয়ে কোনো লাভ হবে না, কাজ হবে না। কাজ হতে হবে আপনারা গ্রামে গঞ্জে নেমে পড়ুন, ভালো লোকটাকে নির্বাচিত করুন। আর ভালো লোকটা নির্বাচিত না করার ফলে যেটা হয়, একজন এমপি হলো, লেখাপড়া জানে না, সঙ্গীত শিল্পী, নায়ক, নায়িকা, গায়িকা, চোর, বাটপার, সেই লোকটা মন্ত্রী হলে, এমপি হওয়ার পরে তো মন্ত্রী হবে, সে কি ওই সেক্রেটারি কি তার কথা শুনবে? উচ্চ শিক্ষিত সেক্রেটারি পিএইচডি করে ফেলছে সরকারি টাকায়, পিএইচডিও করে সরকারি টাকায়, ওইখানে বসে ছুটি দেয় 2 বছরের। কার টাকা দেয় আপনারা পিএইচডি করছেন? বিদেশে গিয়ে, কানাডা গিয়ে, আমেরিকা গিয়ে, ইউরোপে গিয়ে আপনারা পিএইচডি করছেন, 2 বছরের ছুটি দেন। এই গরিব দেশে টাকা খেয়ে আপনারা বেতন দিচ্ছেন, সুযোগ সুবিধা দিচ্ছেন, যখন ইচ্ছা বিদেশে চলে যাচ্ছেন। ওই কেন যাচ্ছে? ওই এমপি সাহেবের ক্ষমতা নাই, ওই মন্ত্রী সাহেবের ক্ষমতা নাই, ওই দুজন সেক্রেটারিকে নিয়ন্ত্রণ করা। আপনার নিয়ন্ত্রণ করার হেডক থাকতে হবে তো, জ্ঞান থাকতে হবে তো, শক্তি থাকতে হবে তো, কমান্ড কন্ট্রোল থাকতে হবে তো। কিভাবে সেই সেক্রেটারির কাছ থেকে আপনি আদায় করবেন? কার টাকা দিয়ে? আগের দিনে মুঘল আমলে কিংবা বিভিন্ন উচ্চ তাদের কি ডিগ্রি ছিল সমাজের কাজ করার জন্য? যারা সমাজের কাজ করে তাদের কিসের ডিগ্রির প্রয়োজন? গবেষণার জন্য আলাদা সেল থাকে ঘরে ঘরে। এখন প্রত্যেক সেক্রেটারি দেখবেন পিএইচডি লেখা। ওয়াই? এবং এই হোক আবার মিলিটারি তো ঢুকছে। তারপরে কি হলো? যারা পারে না টাকা দিয়ে, বেশি না, কয়েক লক্ষ টাকা দিলে কলিমুল্লাহকে দেন, আপনি পিএইচডি পেয়ে যাবেন। সরি, আমি যা বলছি জ্ঞান শুনে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। তাহলে যারা দেশের পরিবর্তে পিএইচডির পিছনে দৌড়ে বেড়ায়, তাদের কাছ থেকে কৃষক কিছু পাবে? পাবে না। আমি এখানে শেষ করছি। মহান আল্লাহ, দেখুন সর্বশেষ কথা বলে আমি শেষ করতে পারলাম না। ডক্টর শমশের আলীর সাথে আমার কথা হচ্ছিল। 1947 সালের 14ই আগস্ট এই দেশ, এই ভারত উপমহাদেশ 2 ভাগে বিভক্ত হয়, পাকিস্তান এবং ভারত, ইন্ডিয়া। আমি ভারত কথাটা একটু কম বলতে চাই, কারণ ভারত সমার্থক হলো অখণ্ড ভারতের। এই জন্য ইন্ডিয়া বলাটাই আমি খুব প্রিফার করি। সেই সময় যদি আপনি ফিরে যান, এই ধর্মের মাধ্যমে এই দেশটা ভাগ হয়েছিল, হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম। কেন হয়েছিল? আপনাদের পূর্বপুরুষের ইতিহাস পড়ে দেখেন, শত শত নয়, হাজার হাজার 1757 সালের পর থেকে হিন্দু এবং খ্রিস্টানরা মিলে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে নির্মমভাবে। রায়তের ইতিহাস পড়ে দেখেন, নির্মোহভাবে, নিরপেক্ষ লেখকের কি পরিমাণ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। এখন সেটা বুঝতে পারছেন ইন্ডিয়ায় যেভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। এটা দেখলেই আপনি বুঝবেন যে তৎকালীন সময় কি করেছে তারা। সেই কারণে আমাদের পূর্বপুরুষরা এই শাহবাগে, এই যে পাশেই সলিমুল্লাহর নেতৃত্বে, নবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে কি করলো? মুসলিম লীগ গঠন করা হলো 1905 সালে, ঠিক না? 23শে জুন মুসলিম লীগ গঠন করা হলো। সেই মুসলিম লীগের মাধ্যমে
আলটিমেটলি আন্দোলন করতে করতে 47 সালের আগে দ্বিজাতি তত্ত্ব দেওয়া হলো শেরে বাংলাকে ফজলুল হক, সে কিন্তু বাঙালি ছিলেন। আবার দেশ স্বাধীন হলো। স্বাধীনতার সময় আপনি যদি ফিরে যান, এখানে আরো বিদগ্ধ প্রফেসররা আছেন, স্যার আছেন, আমি তাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, সেই সময় আপনারা সেই তৎকালীন ইনিশিয়ালি কিন্তু ইস্ট পাকিস্তান হয় না, এটা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট যেটা হয়েছিল সেটার অধীনে এটাকে ইস্ট বেঙ্গল নাম হয়। এটা ইস্ট বেঙ্গল একটা পিরিয়ড ছিল, 51 সালে গিয়ে ইস্ট পাকিস্তান হয়েছে। এমআই রক তার স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে ইস্ট বেঙ্গল। ইতিহাসটা আপনারা অনেকেই জানেন না। এই সেই সময় যখন ভোর ইস্ট পাকিস্তান, একবার মাথা চোখ বন্ধ করে কান বন্ধ করে একবার চিন্তা করুন, সেই সময় আমাদের ডেমোগ্রাফি কি ছিল, জনগণ কি ছিল? কোন আর্মি ছিল না। আমি লিখেন, আপনারা সাংবাদিক হিসাবে চ্যালেঞ্জ করি, আমি কোন আর্মি ছিল না। অ্যাডমিনিস্ট্রেশন চালানোর মতো কোন আমাদের সেক্রেটারিয়েট ছিল না। আমাদের ব্যবসায়ী ছিল হাতে গোনা, শহর ছিল সোয়ারিঘাট, সদরঘাট, লালবাগ। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ছিল না, চাকরিজীবী ছিল না, ডাক্তার ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না। একটা মাত্র বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটাও নবাব সাদ সলিমুল্লাহর কৃতজ্ঞতায় তার অনুদানে হয়েছিল, ব্রিটিশরা করেছিল। সেখানেও 90% হলো হিন্দু এবং হিন্দু ছাত্রছাত্রী, হিন্দু শিক্ষক। আমি যদি ভুল বলি আপনার ইতিহাস বুঝে দেখেন। সেই সময়ে আমরা একটা দেশ পেয়েছি, এলিমেন্ট ছিল শুধু জনগণ আর জায়গা, বাকি এলিমেন্ট ছিল না। তারপরে দেশ স্বাধীন হয়েছিল। আমরা কি সেই দেশের একটা পেরেছি? যতটা পাকিস্তানের আধিপত্য ছিল, পাকিস্তানরা অন্যায় বিচার করেছে, তার চেয়ে বহুগুণে ষড়যন্ত্র ছিল ইন্ডিয়া। আমরা টিকতে পারিনি। এখনো সেই ষড়যন্ত্র বন্ধ নেই। বিশ্বাস করেন, এই মুহূর্তে এই হলের ভিতরে আপনি দেখবেন ইন্ডিয়ার চর আছে, ইন্ডিয়ান এজেন্সি আর একটা হলো মিলিটারি। এই দুটার ভিতর দিয়ে সমস্ত ষড়যন্ত্র পরিচালিত হচ্ছে। যারা বামপন্থী ভাইয়েরা বোনেরা, আমার কথা আঘাত পাবেন না, আপনারা ভুল পথে বিভ্রান্তিতে আছেন। কলকাতা থেকে আপনাদেরকে মূল মন্ত্র দেওয়া হয় এই দেশের ইসলামের বিরোধিতা করার জন্য। সেইটা প্রমাণ পেয়েছে নারী সংস্কার কমিশনে দেখে, চুলকাইছে তাদেরকে। কোরআনের বিরুদ্ধে তারা কিভাবে সংস্কার করে বলেন? কোরআনে আল্লাহ বলে দিয়েছেন নারীর কতটুকু অধিকার, পুরুষের কতটুকু অধিকার। কোরআনে আল্লাহ নারী জাতিকে সর্বশ্রেষ্ঠ আসলে বলে উঠিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, প্রত্যেকটা মায়ের পদতলে সন্তানের ব্যস্ত। এর চেয়ে মর্যাদার কিছু হতে পারে? আমি বলি আমার পায়ের নিচে ধুলা, তোমার মায়ের পায়ের নিচে ব্যস্ত, কোনটা সিলেক্ট করবা? আমরা সেই সম্মানকে ধূলিসাৎ করে আজকে নারী জাতিকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করার জন্য আমরা নারী সংস্কার কমিশন করেছি। কাদেরকে বুঝিয়ে করেছি? সবগুলো হলো বামপন্থী, যারা এলজিবিটিতে বিশ্বাসী। সুতরাং ষড়যন্ত্র অনেক গভীর। আমি কথা বলে ফেললাম অনেক, আমার কথা একটু আঘাত পেলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি এখানে চলে যাচ্ছি, আমার অনেক কাজ, আমি সরি বলতে যে আমি আমার জন্য অনেক লোক বসে আছে। আমার কথা যদি আবারও ক্ষমা চাচ্ছি যদি কেউ আঘাত দিয়ে কথা বলি। আল্লাহ আমাদের এই কৃষক ভাইদের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক দান করুন। এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আপনাদের যারা আয়োজনে কষ্ট করেছেন, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহ আমাদের সহায় হন, আপনাদের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।